ঘোরাঘুরি তো অনেক হয়েছে, এখন বাসায় ফেরার পালা। কাশ্মীর ট্যুরে যখন আমরা যাই তখন আমি ভাবতেই পারছিলাম না আমি ১২ দিন আমার দেশের বাইরে থাকব। ওই সময়টাতে আমি প্রবাসে যারা থাকে তাদের কষ্টটা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছি। শুধুমাত্র ঘুরতে গিয়েছি তাতেই এতটা হাসফাস লাগছিল, আর যারা পার্মানেন্টলি চলে যায় তাদের কেমনই বা লাগে। যাওয়ার পর থেকে প্রতি মুহূর্তে আমি গুনতে থাকতাম কখন আমি বাসায় ফিরবো। কেন জানো না, পুরো কাশ্মীর ট্যুরটাতে আমার এই জিনিসটাই বারবার আমাকে কষ্ট দিয়েছে যে আরও এতদিন আমাকে এখানে থাকতে হবে। ঢাকা ব্যাক করার দিন আমার মনটা খুবই ভালো ছিল, মনে হচ্ছে কত বছর পর বাসায় ফিরছি, দেশে ফিরছি। আবার একটু একটু মনও খারাপ লাগছিল যে এত সুন্দর জায়গাগুলো রেখে চলে যাচ্ছি। বিকালে 5:30টার দিকে আমাদের ফ্লাইট ছিল, তো আমরা চেক আউট করি 12:30টায়। এরপরে আমরা চলে আসি এয়ারপোর্টে। ইমিগ্রেশনের সব কাজকর্ম শেষ করে আমরা লাউঞ্জে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ। অলমোস্ট আমরা 2-2.5 ঘন্টা সময় পেয়েছি লাউঞ্জে বসার জন্য। তো শ্রীনগর থেকে যখন আমরা দিল্লিতে আসি আমাদের লাগেজে ওভারওয়েটের জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। তো এই দিন যদিও বা আমরা আগে থেকেই ওয়েট মেপে নিয়ে এসেছি, তারপরও মনের ভিতরে একটা টেনশন কিন্তু কাজ করছিলই। অনেক বেশি আগে আসা সত্ত্বেও হালকা পাতলা লাইন আমাদেরকে পেতে হয়েছে, কিন্তু ফারসিন কোনোভাবে ওর লাগেজ দিতে চাচ্ছিল না। ও বারবারই এত রাগারাগি জেদ করছিল, কোনোভাবে লাগেজটা দিবে না ওদের কাছে। লাস্টে অনেক কষ্টে মানানো হয়েছিল ওকে। দিল্লির এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় মানে অনেক বড়। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পা ব্যথা হয়ে যাওয়াটা একদম অস্বাভাবিক কিছু না। ফ্লাইটের অনেকটা সময় আগে আমরা লাউঞ্জ থেকে বের হয়ে পড়ি, কারণ ফুয়াদ আগেই জানতো এয়ারপোর্টটা অনেক বড়। তারপরও আমাদের লিটারেলি দৌড়ে দৌড়ে ফ্লাইটটা ধরতে হয়েছে। হাঁটতে শুরু করেছি তো করেইছি, শেষ আর হয় না এই রাস্তা। আর আমাদের ফ্লাইটটা ছিল একদম লাস্ট যে গেটটা, সেখান থেকে ছাড়বে। কিন্তু দিল্লির এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর। শ্রীনগরে যাওয়ার দিন তো আমরা ডোমেস্টিক ফ্লাইটে গিয়েছিলাম, সেই জন্য আসলে এত বড় বুঝতে পারিনি। কিন্তু আজকে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইটে বাংলাদেশে ফিরবো, আজকে আমরা টের পেয়েছি যে এয়ারপোর্টটা কত বেশি বড়। এদিকে ফ্লাইটের টাইম হয়ে গেছে, আর অন্যদিকে ফারসিন ওর লাগেজ নিয়ে ও একাই যেতে চায়, কোনোভাবে ওর হাত থেকে লাগেজ সরানোই যাচ্ছে না। তবে এত বড় এয়ারপোর্ট হওয়ার কারণে আমার খুবই বিরক্ত লাগছিল। আমি অত বেশি হাঁটতে পছন্দ করি না, কিন্তু তার মধ্যে যদি এমন টানা হাঁটতে হয় তাহলে তো আরও বেশি বিরক্তিকর। টানা 10-12 দিনের একটা ধকল শরীরের উপর দিয়ে গিয়েছে, শরীরটাও অত টান ছিল না যে হেঁটে হেঁটে যাই। তবে ফারসিন কিন্তু বেশ এনজয় করছিল ওর মতো করে। আমরা আমাদের গেটে পৌঁছানোর পর খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ফ্লাইটে উঠতে পারি। দিল্লিতে বেশ গরম হওয়া সত্ত্বেও ফারসিনকে সোয়েট শার্ট পরিয়ে নিতে হয়েছে, কারণ এয়ারপোর্টে এসির কারণে অনেক বেশি ঠান্ডা ছিল। আর ফারসিনও কেবল অসুস্থতা থেকে উঠেছে। কি দেখতে চাও তুমি? বিমানে উঠছি, তারপর কি করছো? আর ঘুমাই। হায় হায়। এরপর আমাদেরকে ওরা খাবার সার্ভ করে দেয়, কিন্তু আসলে লাউঞ্জে খাওয়ার পর আমাদের টোটালি কোনো খিদে ছিল না যে খাওয়া দাওয়া করবো। কই যাচ্ছে? ফারসিন দিল্লি থেকে ঢাকায় আসছিল। খাবার দাওয়ার কিছুক্ষণ পরে আমাদেরকে চা সার্ভ করে। অনেক বেশি টায়ার্ড লাগছিল জন্য চাটা আসলে নিয়েছিলাম, কিন্তু এটা কোনো চায়ের ক্যাটাগরিতে ছিল না, একদমই ভালো হয়নি। কিন্তু তারপরও একটু চায়ের নেশাটা গিয়েছে। বাংলাদেশের এয়ারপোর্টে নেমে আমাদের কিন্তু ভালোই সময় লেগেছে লাগেজ পেতে। এয়ারপোর্টে নামার পর থেকে আমি কিন্তু খুবই ভয়ে ছিলাম, যে আমি শুনেছিলাম যদি শপিং বেশি থাকে তাহলে নাকি এয়ারপোর্ট থেকে অনেক জিনিস রেখে দেয়। তো এই জিনিসটার ভয়ে আমি ছিলাম যে আমার কোনো জিনিস না রেখে দেয় আবার। কিন্তু ভাগ্যিস আমাদের সাথে তেমন কিছুই হয়নি, আমরা খুব ভালোভাবে আমাদের লাগেজগুলো পেয়ে গিয়েছিলাম। একটা লাগেজ মিস হয়ে গেলেই কিন্তু অনেক বেশি খারাপ লাগে, কারণ লাগেজে তো অনেক কিছুই থাকে, শখ করে এই জিনিস কেনাকাটা করা হয়। এটাই ছিল আমাদের কাশ্মীর ট্যুরের একদম শেষ ব্লগ। আশা করছি কাশ্মীর ট্যুরের ব্লগগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। তবে কাশ্মীর ট্যুরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি শর্টে আরও একটা ভিডিও আপলোড করব, ইন টোটাল আমাদের যাওয়া আসা থেকে শুরু করে থাকা সব কিছু মিলিয়ে।